নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ বিশ্বাস। আমার স্টাডি মেলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এর আগে যে ভিডিওগুলো আমি করেছি সেটা হচ্ছে আইসিএসসি বোর্ডের ইন্ডিয়ান জুডিশিয়ারি যে ক্লাস 8-এর সিভিক বিষয়ে। তার মধ্যে যেই সব ভিডিওগুলো আমাদের হয়েছে, হোয়াট ইজ জুডিশিয়ারি কি, তারপরে সুপ্রিম কোর্ট নিয়ে আলোচনা করেছি, সুপ্রিম কোর্টের কম্পোজিশন, সুপ্রিম কোর্টের তোমার কোয়ালিফিকেশান, জাজেসদের কোয়ালিফিকেশান, জাজেসদের টেনিওর, জাজেসদের স্যালারি, পার্কস, জুরিসডিকশন, সুপ্রিম কোর্টের জুরিসডিকশন, এইসব নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের বলবো হাইকোর্ট নিয়ে, হাইকোর্টের সমস্ত বিষয় নিয়ে হাইকোর্ট নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে। তাহলে চলো শুরু করে দিই। কী বলে আজকে আমরা দেখছি হাইকোর্ট। হাইকোর্ট কি? হাইয়েস্ট জুডিশিয়াল অথরিটি অফ দ্য স্টেট। হাইয়েস্ট জুডিশিয়াল অথরিটি মানে যেমন সুপ্রিম কোর্ট হচ্ছে দেশের হাইয়েস্ট জুডিশিয়াল অথরিটি, তেমনি হাইকোর্ট হচ্ছে কোনো স্টেটের, কোনো রাজ্যের হাইয়েস্ট জুডিশিয়াল অথরিটি। বুঝতে পারছো? হাইকোর্ট মানে কি? হাইকোর্ট প্রত্যেকটা রাজ্যে একটা প্রধান কোর্ট, একটা রাজ্যের প্রধান কোর্ট, অর্থাৎ একটা স্টেটের হাইয়েস্ট জুডিশিয়াল অথরিটি। সুপ্রিম কোর্ট হচ্ছে একটা দেশের বা একটা কান্ট্রির হাইয়েস্ট জুডিশিয়াল অথরিটি। ঠিক আছে? ওই জন্য বলেছে হাইয়েস্ট জুডিশিয়াল অথরিটি অফ দ্য স্টেট। এরপরে বলো কি, দেখো কি বলেছে, অর্ডিনালি দেখা যায়, কি দেখা যায়, হাইকোর্ট প্রত্যেকটা রাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে। যতগুলো রাজ্য ততটার মধ্যে তয়টি করে হাইকোর্ট থাকবে। কিন্তু নর্মালি দেখা যাচ্ছে কি, সার্টেন কেসেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে 2 or more স্টেটস প্লাস ইউনিয়ন টেরিটরিজতে একটা হাইকোর্ট থাকবে। তার মানেটা কি, অর্ডিনারি থাকে ইচ স্টেটে কয়টা হাইকোর্ট থাকবে? একটি করে হাইকোর্ট থাকবে, মানে প্রত্যেকটা রাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে। কিন্তু আমাদের দেশে রাজ্যের সংখ্যা তো প্রচুর, এবং আর কতগুলো রাজ্য আছে খুব ছোট 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 রাজ্য, তা ওই রাজ্যে তো জনসংখ্যাও খুব একটা বেশি নয়। ঠিক আছে? তাই ওই সব রাজ্যে সেপারেটলি কোনো হাইকোর্ট তৈরি করা হয়নি। তখন কি করেছে, কয়েকটা 2-3টা রাজ্য মিলে, ছোটো ছোটো 2-3টা রাজ্য মিলে একটা হাইকোর্টেই ওদেরকে অ্যাসেম্বল করে নিয়েছে। ওই জন্য কি হচ্ছে, ইচ স্টেট বা দুইটা স্টেট, ধরো দুইটা স্টেট, সেই দুইটা স্টেট মিলে একটি হাইকোর্ট। ঠিক আছে? তার মানে কি, মনে করো ধরো আসাম হাইকোর্ট, সেই আসাম হাইকোর্ট কোন কোন কেসগুলো হ্যান্ডেল করতে, কোন কোন রাজ্যের কেসগুলো হ্যান্ডেল করছে, আসামের তো একটা আসামের কেসগুলো হ্যান্ডেল করছেই, প্লাস অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এইসব স্টেটের হাইকোর্টের, এইসব স্টেটের যে কেসগুলো সেগুলো আসাম হাইকোর্ট হ্যান্ডেল করছে। তার মানে 2 স্টেট, ওই জন্য 2 বা মোর স্টেটস প্লাস ইউনিয়ন টেরিটরি নিয়ে একটা হাইকোর্ট তৈরি হচ্ছে। আবার কোনো কোনো ক্ষেত্রে বড় বড় যেগুলি রাজ্য, যেমন আমাদের পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হ্যাঁ, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, এগুলাতে আবার সেপারেট হাইকোর্ট আছে। অর্থাৎ বড় বড় স্টেট যেগুলো, সেখানে তো পপুলেশন অনেক বেশি, জনসংখ্যা অনেক বেশি, তাই তাদের জন্য একটা সেপারেট হাইকোর্ট তৈরি করা হয়েছে। আর যেই সব স্টেটগুলো পপুলেশন কম, অর্থাৎ জনসংখ্যা কম, সেই সব স্টেটগুলো আর সেপারেট করে হাইকোর্ট তৈরি করেনি, তাদের জন্য একটা 2-3টে স্টেটের একসাথে নিয়ে একটা হাইকোর্ট তৈরি করেছে। যেমন এই দেখো কি বলেছে, দেখো পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা একটাই হাইকোর্ট আছে। কি হাইকোর্ট? হাইকোর্ট অফ পাঞ্জাব। তার মানে কি, পাঞ্জাব একটা স্টেট, পাঞ্জাব একটা সেপারেট স্টেট, একদম হরিয়ানা একটা সেপারেট স্টেট। এই দুইটা সেপারেট স্টেট নিয়ে দুইটা স্টেটের একটাই হাইকোর্ট, তার নাম কি? হাইকোর্ট অফ পাঞ্জাব। ঠিক আছে? বুঝতে পারছো? তার মানে দুইটা স্টেট, পাঞ্জাব একটা স্টেট, হরিয়ানা একটা স্টেট। এদের জন্য যদি আলাদা করে যদি হাইকোর্ট তৈরি করতো, তাহলে হয়তো পাঞ্জাবের একটা হাইকোর্ট, হরিয়ানা একটা হাইকোর্ট প্রয়োজন পড়েনি। ওই জন্য পাঞ্জাব এবং হরিয়ানার একটাই হাইকোর্ট রেখেছে। ঠিক আছে? হাইকোর্ট অফ পাঞ্জাব। সেখানে হাইকোর্ট অফ পাঞ্জাব যেমন পাঞ্জাবের কেসও হ্যান্ডেল করবে, পাঞ্জাবের কেসগুলো হ্যান্ডেল করবে, তেমন হাইকোর্ট অফ পাঞ্জাব হরিয়ানার কেসগুলো হ্যান্ডেল করবে। ঠিক আছে? এছাড়া হরিয়ানা কোথায় লোকেটেড হয়ে আছে? হরিয়ানা লোকেটেড হয়েছে চণ্ডীগড়ে। ক্লিয়ার? তাহলে এরপরে দেখো, ইন্ডিয়াতে টোটাল কতগুলো হাইকোর্ট আছে আমাদের দেশে? আমাদের রাজ্য কতগুলো? আমাদের রাজ্য 29টা সম্ভবত, 29। ইউনিয়ন টেরিটরির সংখ্যাটা আমি ঠিক রিসেন্টলি বলতে পারছি না, কিন্তু 29 স্টেট আছে। তো 29 স্টেটে তো অর্ডিনারি তো 29টা, মানে 29 হাইকোর্ট হওয়া দরকার, কিন্তু 29 হাইকোর্ট নেই। কয়টি হাইকোর্ট আছে আমাদের দেশে? টোটাল হাইকোর্ট আছে 25 হাইকোর্টস। ঠিক আছে? টোটাল কয়টি হাইকোর্ট আছে? 25 হাইকোর্টস আমাদের টোটাল, মানে আমাদের দেশে। এইবার দেখবো আমরা হাইকোর্টের কম্পোজিশন, মানে সুপ্রিম কোর্টের যেমন কম্পোজিশন দেখলাম, সুপ্রিম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এবং চিফ জাস্টিসের আন্ডারে অনেক অর্ডিনারি জাজরাও থাকছে। তারপর টোটাল যে সুপ্রিম কোর্ট জাজের সংখ্যা 34, ইনক্লুডিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ঠিক
ঠিক আছে। তেমনি হাইকোর্টেরও তো কম্পোজিশন আছে। তা হাইকোর্টের কম্পোজিশনে কী বলছে, চিফ জাস্টিস অফ হাইকোর্ট, দেখো সিজিএইচ কেন লিখেছি, চিফ জাস্টিস অফ হাইকোর্ট। যেমন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকে, কারণ সে সম্পূর্ণ দেশের চিফ জাস্টিস। তেমনি হাইকোর্টের চিফ জাস্টিসকে চিফ জাস্টিস অফ হাইকোর্ট, সেই হাইকোর্টের চিফ জাস্টিস, অর্থাৎ হাইকোর্টের যে জুরিডিকশন এরিয়া আছে তার মধ্যে তিনি সবচেয়ে প্রধান। তারপরে কি হচ্ছে আদার জাজেস, তার মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং আদার জাজেস নিয়ে মিলে হাইকোর্ট তৈরি হচ্ছে। কিন্তু যেমন সুপ্রিম কোর্টের টোটাল জাজেসের সংখ্যা যেটা বললাম কত আছে 34 ইনক্লুডিং চিফ জাস্টিস, কিন্তু হাইকোর্টের ওরকম ইউনিফর্মলি কোনো জাজেসের সংখ্যা বলা নেই। কী বলা হচ্ছে, ভ্যারিস স্টেট টু স্টেট ডিপেন্ডিং সাইজ অফ দ্য স্টেট। ভ্যারিস স্টেট টু স্টেট মানে প্রত্যেকটা স্টেটে হাইকোর্টের জাস্টিসের সংখ্যা অর্থাৎ জাজেসের সংখ্যা সমান না, কোনো স্টেটে বেশি কোনো স্টেটে কম। যেমন ধরো উত্তরপ্রদেশ বলো, মধ্যপ্রদেশ বলো, পশ্চিমবঙ্গ বলো, ওয়েস্ট বেঙ্গল বলো, মহারাষ্ট্র বলো, এই সব স্টেটে কি জনসংখ্যা বেশি, তাই জনসংখ্যা বেশি হয়ে যায় ওখানে কেসের কি প্রেশারটাও বেশি, তাই না। যেই দেশে মানে যেই রাজ্যে বেশি জনসংখ্যা থাকবে তাহলে সেই রাজ্যে হাইকোর্টের কাজটাও বেশি থাকবে, স্বাভাবিক, তাই না। যেখানে জনসংখ্যা বেশি সেখানে ক্রাইম রেটও বেশি থাকবে, যেখানে ক্রাইম রেটও বেশি সেখানে জাজেসদের সংখ্যাও বেশি থাকবে সেই হাইকোর্টগুলোতে, কারণ অতগুলো কেসকে হ্যান্ডেল করা প্রেশার নেওয়ার মতো তো ওরা অনেক বেশি লোক রাখবে, তাই না। কম লোক নিয়ে তো আর অত বড় স্টেটের কেস হ্যান্ডেল করা যাবে না। তেমনি ও বলেছে জন্য স্টেট টু ভ্যারিস টু ডিপেন্ডিং সাইজ অফ দ্য স্টেট, সেই স্টেটের সাইজ অনুসারে সেই প্রত্যেকটা হাইকোর্টের জাজেসের সংখ্যা ডিপেন্ড করছে। যে বড় স্টেটগুলো হাইকোর্টের জাজের সংখ্যা বেশি, ছোটো স্টেটগুলি হাইকোর্টের জাজের সংখ্যা কম থাকে। তাহলে ক্লিয়ার, তাহলে বুঝতে পারছো হাইকোর্টে কিন্তু কম্পোজিশন মানে চিফ জাস্টিস অফ হাইকোর্ট এবং তার জাজের সংখ্যা সব স্টেটে সমান নয়, সব হাইকোর্টে সমান নয়, কোনোটা হাইকোর্টে বেশি আছে কোনোটা হাইকোর্টে কম আছে, সেটা তার স্টেটের সাইজের উপর ডিপেন্ড করছে। এবার দেখব হাইকোর্টের যে জাজদের তাদেরকে অ্যাপয়েন্ট কে করে এবং কোয়ালিফিকেশন কে করছে। অ্যাপয়েন্ট করা মানে যেমন সুপ্রিম কোর্টের জাজদের যেমন অ্যাপয়েন্ট করে তেমনি হাইকোর্টের জাজদের তো কেউ না কেউ অ্যাপয়েন্ট করে। তো কে তাদের হাইকোর্টের জাজদের অ্যাপয়েন্ট করে এবং হাইকোর্টের জাজ হওয়ার জন্য কী কী তার জাজদের কী কোয়ালিফিকেশন প্রয়োজন সেটাও আমরা এখন দেখব। কি বলেছে দেখো, হাইকোর্টের জাজকে কী বলা হয়, প্রধান হাইকোর্টের জাজকে চিফ জাস্টিস অফ হাইকোর্ট। যেমন সুপ্রিম কোর্টের জাজকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলে, তেমনি হাইকোর্টের প্রধান জাজকে কী বলছে, মানে অর্থাৎ হেডমাস্টার হাইকোর্টে চিফ জাস্টিস অফ হাইকোর্ট, সিজিএইচ আমি শর্টকাটে লিখেছি, ঠিক আছে। তাকে কে অ্যাপয়েন্ট করছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। দেখে নাও ভালো করে, যেমন চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে অ্যাপয়েন্ট যেমন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া করে, তেমনি হাইকোর্টের চিফ জাস্টিসকেও প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্ট করে, অর্থাৎ প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে, ঠিক আছে। এছাড়া কিন্তু প্রেসিডেন্ট যে হাইকোর্টের চিফ জাস্টিসকে অ্যাপয়েন্ট করছে কারো না কারো, কিন্তু এর ক্ষেত্রে প্রেসিডেন্টের কাছে দুজনের কাছে অ্যাডভাইস নিতে হচ্ছে, অর্থাৎ কনসালটেশন করতে হচ্ছে। তার মানেটা কি, আমি একজন হাইকোর্টের চিফ জাস্টিস অফ হাইকোর্টকে অ্যাপয়েন্ট করছি, আমি একজনের সাথে আলোচনা করে অ্যাপয়েন্ট করব, কারণ একটা কোনো রাজ্যে পাঠাচ্ছি তাকে, তাহলে সেই রাজ্যের যে প্রধান আছে, কনস্টিটিউশনের যে হেড আছে তার সঙ্গে কনসাল্ট করতে হবে। এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, কারণ হাইকোর্ট কার আন্ডারে, সুপ্রিম কোর্টের আন্ডারে, তাহলে সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিসকে আমি অ্যাপয়েন্ট করেছি তার সাথেও আমাকে কনসাল্ট করে নিতে হবে, তবেই আমি হাইকোর্টের চিফ জাস্টিস, তারপরে আমি হাইকোর্টের চিফ জাস্টিসকে অ্যাপয়েন্ট করবো প্রেসিডেন্ট। তেমনি ঠিক তাই প্রেসিডেন্ট কার সঙ্গে কনসাল্ট করে নিচ্ছে কাছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস থাকে তাকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলে, তার সাথে একটা কনসাল্ট করে নিচ্ছে, তার সঙ্গে আলোচনা করে নিচ্ছে, প্লাস কার সাথে আলোচনা হচ্ছে, গভর্নর কনসার্ন স্টেট মানে যেই স্টেটের হাইকোর্ট, সেই স্টেটের যে একজন গভর্নর আছে তার সঙ্গে আলোচনা করে নিতে হচ্ছে। বুঝতে পারছো, একটা হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের সাথে, প্লাস যেই স্টেটে আমি তাকে হাইকোর্টে মানে যেই স্টেটের হাইকোর্ট হিসাবে আমি ওনাকে অ্যাপয়েন্ট করছি হাইকোর্টের, সেই স্টেটের গভর্নরের সঙ্গে আলোচনা করে নিতে হবে। তাহলে বুঝতে পারছো বিষয়টা। এরপরে দেখো যে হাইকোর্টে যে আদার জাজেসরা আছে না, যেমন চিফ জাস্টিস তো একজন আছে, চিফ জাস্টিস অফ হাইকোর্ট, প্লাস তো আদার জাজেসরাও থাকে। আদার জাজেসরা থাকে, সেই আদার জাজেসদেরকে কে অ্যাপয়েন্ট করে, সেই আদার জাজদেরকে কে অ্যাপয়েন্ট করবে, সেই আদার জাজদেরকে অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। বুঝতে পারছো, যেমন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এবং আদার জাজকেও অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তেমনি সেম হাইকোর্টের চিফ জাস্টিস এবং আদার জাজকেও অ্যাপয়েন্ট করতেছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মানে নিয়োগ করে, চাকরিতে তাকে যোগদান করালো, ঠিক আছে। চাকরিতে যোগদান করলে এবার যখন আদার জাজদেরকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করছে তখন প্রেসিডেন্ট কার সাথে কনসালটেশন করে নিচ্ছে, চিফ জাস্টিস অফ হাইকোর্টের কনসালটেশনের সময় তো দেখতে পেলাম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আর গভর্নর
গভর্নর অফ দ্য স্টেট, দিস স্টেটের, যেই স্টেটের সে যেই স্টেটের সেই চিফ জাস্টিস হিসেবে, যে স্টেটের হাইকোর্টে চিফ জাস্টিস হিসেবে তাকে অ্যাপয়েন্ট করছে। কিন্তু আদার জাজেসের ক্ষেত্রে কী হবে? আদার জাজের ক্ষেত্রে দেখো কার সাথে অ্যাডভাইস নিচ্ছে, একটা হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অর্থাৎ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের সঙ্গে তার সঙ্গে কনসাল্ট করে নিতে হবে যে আমি এই কলকাতা হাইকোর্টের জাজেস হিসাবে এদেরকে নিয়োগ করছি, তা আপনার কি মত, ঠিক আছে? সেখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সাথে কনসাল্ট করে নিতে হবে। প্লাস কার সাথে কনসাল্ট করে নিতে হবে? চিফ জাস্টিস অফ স্টেট, মানে সেই স্টেটের যে হাইকোর্টের চিফ জাস্টিস আছে তার সঙ্গেও কনসাল্ট করে নিতে হবে। স্বাভাবিক, আমি একটা স্কুলের হেডমাস্টার নিয়োগ করলাম, তারপর সেই স্কুলে যখন আমি কোনো সাধারণ শিক্ষকদের নিয়োগ করব, তা আমি তখন সেই স্কুলের হেডমাস্টারের সঙ্গে আলোচনা করব না, কারণ আমি তো তার আন্ডারে তাকে রাখছি। তা তার আন্ডারে রাখতে গেলে সেই হেডমাস্টারের সঙ্গে আলোচনা করে নিতে হবে। তেমনি চিফ জাস্টিস অফ হাইকোর্টের সঙ্গে আলোচনা করে নিতে হবে যে মানে যেই হাইকোর্টে আমি জাজেসদের নিয়োগ করছি সেই হাইকোর্টের যে চিফ জাস্টিস আছে তার সঙ্গে আলোচনা করে নিতে হবে, কারণ তার আন্ডারেই তো ওটা থাকবে। এছাড়া কার সাথে আলোচনা করে নিচ্ছি? এছাড়া গভর্নর, মানে কনসার্ন স্টেটের, মানে যেই স্টেটের প্রত্যেকটা স্টেটের একজন গভর্নর থাকে, আর প্রত্যেকটা স্টেটের একটা করে হাইকোর্ট থাকে। অনেক ক্ষেত্রে থাকে না, যেই স্টেটের প্রত্যেকটা স্টেটে একটা নির্দিষ্ট করে হাইকোর্ট থাকবে, তখন আমরা সেই স্টেটের সেই স্টেটের যে গভর্নর আছে তার সঙ্গে আমরা আলোচনা করে নেব, ঠিক আছে? এর ক্ষেত্রে 3 জন মাথার মধ্যে। তাহলে দেখো, যখন আদার জাজেসের ক্ষেত্রে যখন প্রেসিডেন্ট কোনো অ্যাপয়েন্ট করছে কোনো হাইকোর্টে আদার জাজেসদের ক্ষেত্রে, তখন সেই 3 জনের সাথে কনসাল্ট করে নিচ্ছে। একটা হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, একটা হচ্ছে চিফ জাস্টিস অফ দ্য স্টেট, একটা হচ্ছে গভর্নর, সেই স্টেটের গভর্নর, ঠিক আছে? একটা হচ্ছে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের সঙ্গে, হাইকোর্টের চিফ জাস্টিসের সঙ্গে এবং সেই স্টেটের গভর্নরের সঙ্গে আলোচনা করে তারপরে আমি হাইকোর্টের আদার জাজেসকে অ্যাপয়েন্ট করতে পারবো, ঠিক আছে? এরপরে আমরা কি দেখব? কোয়ালিফিকেশন। এতক্ষণ আমরা অ্যাপয়েন্টমেন্ট বুঝলাম, এখন আমরা কোয়ালিফিকেশন অফ দ্য জাজেস, কি কোয়ালিফিকেশন থাকা দরকার একটা জাজেস হইতে গেলে, হাইকোর্টের যে জাজ হতে গেলে তাদের কি কোয়ালিফিকেশন থাকা দরকার দেখে নিই আমরা। কি কোয়ালিফিকেশন থাকতে হবে? হি অর শি মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন। তাহলে তাকে কি হতে হবে? অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ তাকে অবশ্যই রাখতে হবে, ঠিক আছে? মাস্ট। কেন মাস্ট বললাম? কারণ এমন যদি হয় যে পাকিস্তানের থেকে লোক এসে আমি চিফ জাস্টিস বানিয়ে দিচ্ছি, পাকিস্তানের থেকে লোক এসে আমি কোনো হাইকোর্টের জাজেস বানিয়ে দিচ্ছি, তা তো চলবে না ভাই, ওইসব তো চলবে না, তাই না? আমাদের দেশের যে জাস্টিস হবে সে তো আমাদের দেশের নাগরিক হতে হবে তাকে। তেমনি ওই জন্য বলছে হি অ্যান্ড শি মাস্ট বি সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, মানে তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হইতে হবে, অর্থাৎ ভোটার কার্ড অবশ্যই তার ভারতীয় লাগবে। দ্বিতীয়ত কি বলছে? হি অ্যান্ড শি মাস্ট হ্যাড এক্সপিরিয়েন্স ইন জুডিশিয়াল অফিস ফর অ্যাটলিস্ট 10 years। তাহলে কি বলছে? কোনো জুডিশিয়াল অফিসে কাজ করার জন্য তার জন্য 10 বছর অভিজ্ঞতা থাকে। ওই জন্য বলছি হি অ্যান্ড শি মাস্ট বি জুডিশিয়াল অফিস ফর অ্যাট লিস্ট 10 years। এটা যেন মাথায় থাকে, কোনো জুডিশিয়াল অফিসে 10 বছর কাজের জন্য তার অভিজ্ঞতা থাকে, ঠিক আছে? জুডিশিয়াল অফিস মানে কোনো জাজ হওয়ার অভিজ্ঞতা বা অ্যাডভোকেট, ঠিক আছে? সেটাই বলছে হি অ্যান্ড শি মাস্ট বি জুডিশিয়াল অফিস ফর অ্যাট লিস্ট 10 years। 10 বছরের জুডিশিয়াল অফিসে 10 বছরের কাজ করা তার অভিজ্ঞতা চাই, অন্যথায় কিন্তু তাকে হাইকোর্টের জাজ হিসাবে তাকে নিয়োগ করা হতে পারে না। সেটা হচ্ছে কোনো জুডিশিয়াল অফিসের মানেটা কি? তেমন যে কোনো ডিস্ট্রিক্ট কোর্টের জাজ হিসেবে সে থাকতে পারে, এরকম, সেটা তো জুডিশিয়াল অফিসই। এছাড়া কি বলছে? হি অ্যান্ড শি মাস্ট বিন অ্যান অ্যাডভোকেট অফ দ্য হাইকোর্ট অর 2 বা মোর সাচ কোর্টস অ্যাট লিস্ট 10 years।
তার মানে কী হচ্ছে, তাকে অবশ্যই কোনো অ্যাডভোকেট হিসাবে একটি হাইকোর্টের বা দুইটি হাইকোর্টের বা তার থেকে বেশি হাইকোর্টের অ্যাটলিস্ট 10 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তার মানেটা কি, এখন যদি আমি তোমাদের এটা যদি একটু ক্লিয়ার করে বলি, মানে কোনো অ্যাডভোকেট মানে উকিলকে বলে, ঠিক আছে? তো এটা হচ্ছে উকিল। সেই উকিল হিসাবে কোনো হাইকোর্টের কোনো হাইকোর্টের 10 বছরের অভিজ্ঞতা তাকে থাকতে হবে, মানে অ্যাজ এ উকিল হিসাবে কোনো হাইকোর্টে সে 10 বছর প্র্যাকটিস করেছে। এখন বিষয়টা হচ্ছে অ্যাটলিস্ট 2 or more কোর্স, মোর কোর্স কেন বলেছে 2 বা মোর কোর্স? ধরো কেউ কলকাতা হাইকোর্টের প্র্যাকটিস করলো 5 বছর, 5 ইয়ার্স, তাই তো? তারপরে ধরো সে বোম্বে হাইকোর্টে প্র্যাকটিস করলো 5 বছর, তাহলে কত হয়ে গেল? তার 10 ইয়ার্স হয়ে গেল না? এটাই, তাও চলবে। ওই জন্যই তো বলছে হাইকোর্টস 2 or more কোর্স, দুটো হতে পারে বা দুটোর বেশি হতে পারে, কিন্তু ওভারঅল তাকে মানে তার যোগফল যেন 10 ইয়ার্স হয়। আমি কলকাতা হাইকোর্টের 5 বছর প্র্যাকটিস করলাম, তারপরে এলাহাবাদ হাইকোর্টে 3 বছর প্র্যাকটিস করলাম, তারপরে বোম্বে হাইকোর্টে আমি 2 বছর প্র্যাকটিস করলাম, তাহলে আমার কত হলো? টোটাল 10 বছর হয়ে গেলো। ব্যাস, আমার অ্যাটলিস্ট 10 বছরে কোন হাইকোর্টে অ্যাডভোকেট হিসেবে কাজ করার অভিজ্ঞতা আমার লাগবে, এটা হচ্ছে আমার যোগ্যতা। সেটাই বলেছে অ্যাডভোকেট অফ দ্য হাইকোর্ট or 2 or more কোর্স অ্যাটলিস্ট 10 ইয়ার্স। সেটা একটা হাইকোর্টের হতে পারে, আমি একা যদি কলকাতা হাইকোর্টে 10 বছর ধরে প্র্যাকটিস করছি তাহলেও হবে, বা 2-3টে হাইকোর্ট মিলে একসাথে 10 বছর ধরে প্র্যাকটিস করছি তাও চলবে, ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছো তাহলে কী কী যোগ্যতা থাকা দরকার। প্রথমত তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, কোনো পাকিস্তান, বাংলাদেশ বা আফগানিস্তানের নাগরিক হলে চলবে না, তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। প্লাস তাকে কী করতে হবে, কোনো জুডিশিয়াল অফিসে অ্যাটলিস্ট 10 বছর ধরে কাজ করার অভিজ্ঞতা সম্পূর্ণ তাকে থাকতে হবে, অর্থাৎ কোনো জুডিশিয়াল অফিসে 10 বছর কাজের অভিজ্ঞতা তাকে থাকতে হবে, কোনো জুডিশিয়াল অফিসে কাজ করছে কি না। তারপর কী থাকবে, অ্যাডভোকেট অফ দ্য হাইকোর্ট 2 or more কোর্স অ্যাটলিস্ট 10 ইয়ার্স। একটি হাইকোর্টের বা তার থেকে বেশি হাইকোর্টের অ্যাটলিস্ট 10 ইয়ার্স মানে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তবেই সে, এটা হচ্ছে তার কোয়ালিফিকেশন, তবেই সে কোনো হাইকোর্টে জাজেস হওয়ার জন্য সে কোয়ালিফাইড, অন্যথায় কিন্তু সে হতে পারবে না, ঠিক আছে? তাহলে এখন কি, এবার আমরা হাইকোর্টের টেনিওর দেখব, অর্থাৎ একজন হাইকোর্টের জাজ কত বছর অবধি চাকরি করতে পারে। যেমন সুপ্রিম কোর্টের একজন জাজ 65 বছর অর্থাৎ 65 এজ অবধি সে চাকরি করতে পারবে, তারপরে তাকে রিটায়ারমেন্ট নিতে হবে। তেমনি হাইকোর্টের জাজ কত বছর অবধি চাকরি করতে পারবে? হাইকোর্টের জাজ 62 ইয়ার্স অবধি সে চাকরি করতে পারবে, এর থেকে বেশি বছর তার সে চাকরি করতে পারবে না, অর্থাৎ সুপ্রিম কোর্টের থেকে 3 বছর কম সে চাকরি করতে পারবে। এরপর তাকে রিমুভাল কে করতে পারবে? সে নিজের ইচ্ছায় আগেই রিজাইন করতে পারে। ধরো হচ্ছে আমি হাইকোর্টে জাজ হিসেবে নিয়োগ হয়েছি, আমার চাকরি করতে ভালো লাগছে না, আমার অনেক ব্যবসা আছে, ওখান থেকে আমি বেশি রোজগার করছি, হাইকোর্টে জাজ হয়ে আমি কী করবো? তখন আমি কী করলাম, আমার যত 62 ইয়ার্স এজের আগেই আমি রিজাইন দিয়ে দিলাম, যে আমার দরকার নেই, আমি চাকরি করবো না, আমি রেজিগনেশন দিয়ে দিলাম। কাকে রেজিগনেশন দেবো? প্রেসিডেন্টকে। এইবার দেখো ওই যে রিজাইন আর্লিয়ার, কিন্তু তাকে হাইকোর্টের জাজকে রিমুভ অর্থাৎ ইমপিচমেন্ট, তাকে সরিয়ে দেওয়া, ওইটা কে করতে পারবে? ওইটা কে করবে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। একমাত্র প্রেসিডেন্ট কি? প্রেসিডেন্টই হাইকোর্টের জাজকে অ্যাপয়েন্ট করছে, অর্থাৎ যে তোমাকে অ্যাপয়েন্ট করবে চাকরিতে তারই হাতে ক্ষমতা থাকবে তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া। সেম প্রেসিডেন্ট যেমন হাইকোর্টের জাজকে অ্যাপয়েন্ট করতে পারছে, তেমনি প্রেসিডেন্টের হাতে সেই ক্ষমতা আছে হাইকোর্টের জাজকে রিমুভ করার, অর্থাৎ ইমপিচমেন্ট করা, তাকে সরিয়ে দেওয়া। কিসের জন্য? যে মিসবিহেভিয়ার অর্থাৎ ইনক্যাপাসিটি, তার মধ্যে যদি প্রুভেন মানে প্রমাণিত হয় সে মিসবিহেভ করেছে বা কোনো ইনক্যাপাসিটি তার, সে হাইকোর্টের জাজ হওয়ার মতো তার যোগ্যতা নেই, তবে তাকে প্রেসিডেন্ট হাইকোর্টের জাজ থেকে সরিয়ে দিতে পারবে। ওই পদ্ধতিটা বা ওই প্রসেসটার নাম হচ্ছে ইমপিচমেন্ট। এবার বলো এর জন্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তাকে রিমুভ করে দিতে হবে। কোন ম্যানার? প্রসেসটা কি? সেম ম্যানার। সুপ্রিম কোর্টের জাজকে যেই প্রসেসের আন্ডারে বা যেই প্রসেসের মাধ্যমে তার পদ থেকে সরিয়ে দেওয়া যায়, সেম প্রসেসে হাইকোর্টের জাজকেও তার পদ থেকে সরিয়ে দিতে পারবে। অর্থাৎ সুপ্রিম কোর্টের জাজকে সরানোর যা পদ্ধতি, ইমপিচমেন্টের যেই প্রসেস, সেম প্রসেস হাইকোর্টের জাজকে সরাতে গেলে সেই সেম প্রসেসই আমাকে ফলো করতে হবে সুপ্রিম কোর্টের জাজেদের মতো, ঠিক আছে? এরপরে দেখেছো স্যালারি অ্যান্ড পার্কস, মানে হাইকোর্টের জাজ যে সে কেমন স্যালারি পায়? মান্থলি স্যালারি না কোয়ার্টারলি স্যালারি না ইয়ারলি স্যালারি? স্বাভাবিক স্যালারি তো মান্থলি হবে, কারণ ইয়ারলি স্যালারি হলে তার বউ বাচ্চা খাবে কীভাবে চলবে? তেমনি হাইকোর্টের যে জাজ সে কী স্যালারি পায়? মান্থলি স্যালারি হিসেবে পায়, ঠিক আছে? এবং এছাড়াও হচ্ছে রেন্ট ফ্রি ফার্নিশ হাউস, মানে নানা রকম বাংলো ঠাংলো গাড়ি ঠাড়ি তো পাই সে,
যেগুলো সরকারি অফিসারদের থাকে, তিনিও তো একজন অফিসারই, জুডিশিয়াল অফিসার, তাই না? সে যা যা পাওয়ার নর্মালি সেই সব জিনিসগুলো পায়। এখন আমরা দেখব হাইকোর্টের জুরিসডিকশন এরিয়া। যেমন সুপ্রিম কোর্টের জুরিসডিকশন এরিয়া ছিল অরিজিনাল জুরিসডিকশন এরিয়া, অ্যাপিলেট জুরিসডিকশন এরিয়া, তারপর কোর্ট অফ রেকর্ডস, সুপারভাইজারি এইসব। এবার আমরা হাইকোর্টের জুরিসডিকশন এরিয়া সম্পর্কে আমরা দেখব। তাহলে এবার আমরা দেখব যেমনি সুপ্রিম কোর্টের যেমন জুরিসডিকশন পাওয়ার আছে, তেমনি হাইকোর্টেরও কিছু কিছু জুরিসডিকশন পাওয়ার আছে। সুপ্রিম কোর্টের যেমন অরিজিনাল জুরিসডিকশন পাওয়ার আছে, তেমনি হাইকোর্টেরও অরিজিনাল জুরিসডিকশন পাওয়ার, অ্যাপিলেট জুরিসডিকশন পাওয়ার, সুপারভাইজারি জুরিসডিকশন পাওয়ার, জুডিশিয়াল রিভিউ অ্যান্ড কোর্ট অফ রেকর্ড। সেম সুপ্রিম কোর্টের যা যা জুরিসডিকশন পাওয়ার আছে হাইকোর্টের ঠিক সেম তাই জুরিসডিকশন পাওয়ার আছে। পার্থক্য শুধু এটাই, সুপ্রিম কোর্টের যে জুরিসডিকশনের ক্ষমতাগুলো আছে সেটা হচ্ছে প্যান ইন্ডিয়া, মানে হোল ইন্ডিয়া, সম্পূর্ণ ভারতবর্ষের উপরে। আর হাইকোর্টের যে জুরিসডিকশন ক্ষমতাগুলো আছে সেটা হচ্ছে হাইকোর্টের জুরিসডিকশন মানে এরিয়াটার মধ্যে, অর্থাৎ বিশেষ করে ওই স্টেটটার মধ্যে, ওই স্টেটের বাইরে নেই। ঠিক আছে, এবার চলো তাহলে হাইকোর্টের অরিজিনাল জুরিসডিকশন সম্পর্কে একটু আমরা ধারণা করে ক্লিয়ার করে নিই। যেমন সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশনের ক্ষেত্রে কোন কোন কেসগুলো আছে, যেমন স্টেট ভার্সেস স্টেট, বা ইউনিয়ন ভার্সেস স্টেট, বা ওয়ান স্টেট বা মোর স্টেট, এইসব স্টেট ভার্সেস স্টেট, ইউনিয়ন ভার্সেস স্টেট, এগুলোর ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে পড়ে। তেমনি হাইকোর্টের অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে কোন কেসগুলো পড়ছে, ডিসপিউট কনসার্নিং দ্য ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস নিয়ে যদি কোনো ডিসপিউট দেখা দেয় সেটার ক্ষেত্রে হাইকোর্ট কিন্তু সেই কেসটা প্রথম হাইকোর্টে যাবে, সেটা হচ্ছে হাইকোর্টের অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে পড়বে। এছাড়া কোন কেসগুলো হাইকোর্টের অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে পড়বে, এছাড়াও ইলেকশন পিটিশন চ্যালেঞ্জিং এমএলএ অ্যান্ড এমপি। যদি কোনো দেখা গেলে এমএলএ মানে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যেটা নেতা হয় না এমএলএ, আর এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট, যদি কোনো এমএলএর বা এমপির দেখা যায় সে কোনো মাল প্র্যাকটিসের মাধ্যমে অর্থাৎ দুর্নীতির মাধ্যমে সে এমএলএ বা এমপি নির্বাচিত হয়েছে, তাহলে তাহলে হাইকোর্টে গিয়ে কেউ পিআইএল দাখিল করবে, অর্থাৎ পাবলিক লিটিগেশন পিআইএল। ঠিক আছে, সেই পিআইএল যদি কোর্ট যদি কেসটা নেয় স্বেচ্ছায়, তখন যদি দেখা যায় হ্যাঁ যে এই এমএলএটা বা এই এমপিটা কোনো মাল প্র্যাকটিস অর্থাৎ কোনো দুর্নীতির মাধ্যমে ইলেকশনটা জিতেছে বা কোনো খারাপ কাজের মাধ্যমে ইলেকশনটা ম্যানিপুলেট করেছে, তখন তার সেই এমএলএ বা এমপির যে পদটা সেটা কিন্তু চলে যেতে পারে। ঠিক আছে, সেটাই বলেছে ইলেকশন পিটিশন চ্যালেঞ্জিং দ্য এমএলএ এমপিদের ইলেকশন পিটিশন, সেটাকে যে চ্যালেঞ্জ করবে সেটাও হাইকোর্টের অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে পড়বে। এছাড়া কী হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ দ্য কনস্টিটিউশনের যদি ইন্টারপ্রিটেশনের প্রয়োজন পড়ে, তখনও কিন্তু ওটা হাইকোর্টের অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে পড়বে। অর্থাৎ সেই রাজ্যের কোনো কনস্টিটিউশনের ইন্টারপ্রিটেশনের প্রয়োজন পড়লো, সেটা গভর্নর যদি বলে যে আমি এই কনস্টিটিউশনে এই নির্দিষ্ট প্রভিশনটা আমি বুঝতে পারছি না বা এই লটা আমি বুঝতে পারছি না, তখন সে গভর্নর সে হাইকোর্টের কাছে গিয়ে কোনো বলতে পারে যে এটা আমাকে বুঝিয়ে দাও, তখন সে হাইকোর্ট ওনাকে ওটা বুঝিয়ে দিতে পারে। ওই জন্য ইন্টারপ্রিটেশন মানে কনস্টিটিউশনকে ব্যাখ্যা করা। ইন্টারপ্রিটেশন মানে কি, ইন্টারপ্রিটেশন মানে ব্যাখ্যা করা জিনিসটাকে, বা ওটাকে এলাবোরেট করে দেওয়া, সেটাই ইন্টারপ্রিটেশন অফ দ্য কনস্টিটিউশন। সেটাও কিন্তু হাইকোর্টে অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে পড়তেছে। এছাড়া কী করতে পারছে, যেমন সুপ্রিম কোর্ট রাইট ইস্যু করতে পারে কী ক্ষেত্রে, যদি ফান্ডামেন্টাল রাইট মানে আমাদের কনস্টিটিউশনে যে ফান্ডামেন্টাল রাইটসগুলো দেওয়া হয়েছে সেটি যদি ভায়োলেট হয়, তখন কোনো সেই ব্যক্তি সুপ্রিম কোর্টের কাছে যদি আবেদন করে, তখন সুপ্রিম কোর্ট তার জন্য রাইট ইস্যু করে। কিসের জন্য, যেই পার্সনটা ফান্ডামেন্টাল রাইটটা কী হয়েছে ভায়োলেট হয়েছে, তাকে যেন সেই রাইটটাকে আবার রিজলভ করে দেওয়া হয়, তাকে ফিরিয়ে দেওয়া হয়। তেমনি হাইকোর্টও সুপ্রিম কোর্টের মতো রাইট ইস্যু করতে পারে। কিসের ক্ষেত্রে রাইট ইস্যু করতে পারে, যখন যদি কোনো পার্সনের ফান্ডামেন্টাল রাইট ইস্যু ভায়োলেট হয়। দেখো তোমাদের বইয়ের মধ্যে কী করা হয়েছে, দি ক্যান ইস্যু রাইটস টু এনশিওর দ্যাট দ্য রাইট অফ দ্য পিপলস আর নট ভায়োলেটেড এইদার দ্য স্টেট বা আদার্স এজেন্সি, বা কোনো সরকার বা তা আদার এজেন্সিসের মাধ্যমে, মানে কোনো সরকারি কোনো সংস্থা, পুলিশ হতে পারে বা এসডিও বিডিও, কোনো সরকারি সংস্থা বা সরকারের মাধ্যমে যদি কোনো পার্সনের বা ফান্ডামেন্টাল রাইট বা তার রাইটকে ভায়োলেট করা হয়, তখনও কিন্তু সে যদি কেস করে, তাহলে সেটা হাইকোর্টের কেসের অরিজিনাল জুরিসডিকশনের মধ্যে পড়বে। তাহলে ক্লিয়ার করতে পারলাম তাহলে কি হচ্ছে অরিজিনাল জুরিসডিকশন। এখানে একটু ডিফারেন্স আছে, যেমন সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশনের সাথে হাইকোর্টের অরিজিনাল জুরিসডিকশন একটু আলাদা। ঠিক আছে, এই তিনটেই একটু আলাদা দেখলাম। ঠিক আছে, এরপরে দেখো অ্যাপিলেট জুরিসডিকশন। এটা তো সব থেকে সোজা। অ্যাপিলেট জুরিসডিকশন কি, ওই যেটাই বললাম, আমরা যদি কোনো লোয়ার কোর্টে ধরো, হাইকোর্ট কি একটা রাজ্যের সে প্রধান, তাই না, একটা রাজ্যের হাইয়েস্ট জুডিশিয়াল অথরিটি। যেমন সুপ্রিম কোর্ট একটি দেশের হাইয়েস্ট জুডিশিয়াল অথরিটি,
তেমনি হাইকোর্ট হচ্ছে একটি রাজ্যের অর্থাৎ একটি স্টেটের হাই জুডিশিয়াল অথরিটি। তাহলে একটি স্টেটের হাই জুডিশিয়াল অথরিটি যদি হাইকোর্ট হয়, তাহলে একটি স্টেট, তাহলে সে হাইকোর্টের আন্ডারে কারা আছে? হাইকোর্টের আন্ডারে কোন কোর্ট আছে? হাইকোর্টের আন্ডারে কোর্ট আছে ডিস্ট্রিক্ট কোর্ট। ডিস্ট্রিক্ট কোর্টের আন্ডারে কে আছে? ডিস্ট্রিক্ট কোর্টের আন্ডারে আছে সাবঅর্ডিনেট কোর্ট, সাবঅর্ডিনেট কোর্ট, তাই না? তাহলে হাইকোর্ট হচ্ছে সেই স্টেটের হাইয়েস্ট জুডিশিয়াল অথরিটি হচ্ছে হাইকোর্ট। সেই স্টেটের হাইয়েস্ট জুডিশিয়াল অথরিটি যদি হাইকোর্ট হয়, তাহলে ধরো কোনো একটা কেস সাবঅর্ডিনেট কোর্টে উঠেছে, সাবঅর্ডিনেট কোর্ট থেকে যদি দেখে যে সাবঅর্ডিনেট কোর্ট যে রায় দিল সেই রায়টার সঙ্গে সেই ব্যক্তিটা মানতে বাধ্য নয়, তখন সে কোথায় অ্যাপিল করবে? তখন সে ডিস্ট্রিক্ট কোর্টে গিয়ে অ্যাপিল করবে। ডিস্ট্রিক্ট কোর্টেও দেখা গেলো সেম রায় দিছে, তাহলে তখন সে কোথায় গিয়ে অ্যাপিল করবে? হাইকোর্ট, সেই রাজ্যের হাইকোর্টে গিয়ে অ্যাপিল করবে। এটাই অ্যাপিলিয়েট জুরিসডিকশন, অ্যাপিলিয়েট পাওয়ার। তো হাইকোর্টেরও সেই অ্যাপিলিয়েট পাওয়ার আছে এবং সুপ্রিম কোর্টের অ্যাপিলিয়েট পাওয়ার আছে, কিন্তু সুপ্রিম কোর্ট তো একটা দেশের, তাই হাইকোর্টের পরে সেটা সুপ্রিম কোর্টে যাবে, কিন্তু সুপ্রিম কোর্টে আসার আগে সেটা হাইকোর্টেরই থাকবে, তাই না? সেটাই বলছে কোনো একটা স্টেটের হাইকোর্টের হাইয়েস্ট জুডিশিয়াল অথরিটি, সেই অনুসারে সেই স্টেটের যত হাইকোর্টের আন্ডারে যত কোর্ট আছে, ডিস্ট্রিক্ট কোর্ট, সাবঅর্ডিনেট কোর্ট, তাদের অ্যাপিল শোনার কাজ হচ্ছে হাইকোর্টের। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপিলিয়েট জুরিসডিকশনের মধ্যে পড়লো। এইবার দেখো সুপারভাইজারি জুরিসডিকশন। সুপারভাইজারি জুরিসডিকশন 6M, তোমরা যদি এটা যদি ফলো করো, যেমন কোনো একটা অফিসে কাজ করে, তার উপরে একজন সুপারভাইজার থাকে, বস থাকে, সে সমস্ত কর্মচারী এবং তার আন্ডারে যেই সব অফিসাররা আছে তাদেরকে সুপারভাইজ করে, দেখাশোনা করে কাজটা ঠিকমতো চলছে কি চলছে না। তেমনি হাইকোর্টেরও তাই। হাইকোর্টে কি? হাইকোর্ট একটা স্টেটের সবার উপরে আছে হাইকোর্ট, তার নিচে থাকবে ডিস্ট্রিক্ট কোর্ট, তার নিচে থাকবে সাবঅর্ডিনেট কোর্ট। তাহলে এই দুইটা কোর্টের উপরে, ডিস্ট্রিক্ট কোর্ট এবং সাবঅর্ডিনেট কোর্টের উপরে সুপারভাইজ করার ক্ষমতাটা কার? সেই স্টেটে হাইকোর্টের, তাই না? কেন হাইকোর্ট হাইয়েস্ট জুডিশিয়াল অথরিটি অফ দ্য স্টেট, তাহলে সেই যে ডিস্ট্রিক্ট কোর্ট বা সাবঅর্ডিনেট কোর্ট, তাদের উপরে সুপারভাইজ করার ক্ষমতা থাকবে হাইকোর্টের, সেই স্টেটের হাইকোর্ট। এটা হচ্ছে হাইকোর্টের সুপারভাইজারি পাওয়ার। এইবার হচ্ছে জুডিশিয়াল রিভিউ। জুডিশিয়াল রিভিউ কি? যদি এবার দেখো জুডিশিয়াল রিভিউ তোমাদের বই কি বলেছে? হাইকোর্টস অলসো প্রসেস দ্য পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ। হাইকোর্টের মধ্যে সেই জুডিশিয়াল রিভিউ ক্ষমতা আছে, যেটা সুপ্রিম কোর্টের ক্ষমতা আছে। কি বলছে? দে ক্যান ডিক্লেয়ার এনি ল পাসড বাই দ্য স্টেট লেজিসলেচার। যেমনি পার্লামেন্ট কি আমরা কি পার্লামেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ দেশের জন্য আইন তৈরিকারী সংস্থা, তেমনি রাজ্যের জন্য আইন তৈরিকারী সংস্থার নাম কি? স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অর্থাৎ SLA, যেখানে MLA-রা বসে। এখানে বসে এমপিরা, পার্লামেন্টে বসে এমপিরা, যাদেরকে বলা এমপি, এখানে বসে MLA-রা। বুঝতে পারছো? এটাকে বলে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তা পার্লামেন্ট সেটা হচ্ছে কোনো স্টেটের আইন তৈরিকারী সংস্থা, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। সেটাই বলেছে, দেখো কি বলেছে? দে ক্যান ডিক্লেয়ার এনি ল পাসড বাই স্টেট লেজিসলেচার আনকনস্টিটিউশনাল। স্টেট লেজিসলেচার অর্থাৎ SLA থেকে যদি কোনো ল পাস হয়ে যায়, SLA থেকে ধরো কোনো ল কী হইলো? পাস হইলো, ল পাস হইলো, কিন্তু দেখা গেল যে লটা পাস হয়েছে সেটা আনকনস্টিটিউশনাল, অর্থাৎ কনস্টিটিউশনের কোনো বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করেছে। তাহলে তখন হাইকোর্ট কী করবে? তখন হাইকোর্টে সেই লটাকে, যেটা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে পাস হয়েছে, সেটাকে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করে দেয়, সেটাকে ভয়েড করে দেবে, অর্থাৎ বাতিল করে দেবে। সেই কেসের আর কোনো মূল্য থাকবে না। শিখতেই SLA থেকে তো পাস তো হলো, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে লটা তো পাস হলো, কিন্তু সেই লটা বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করছে কনস্টিটিউশনের, ব্যাস, তাহলে সেটা তো আনকনস্টিটিউশনাল, কারণ বেসিক স্ট্রাকচারকে কেউ হাত দিতে পারবে না। তো বেসিক স্ট্রাকচারকে সেই লটা যদি হাত দিয়ে থাকে বা সে ভায়োলেট করার চেষ্টা করে, তাহলে সেই লটাকে জুডিশিয়াল রিভিউর মাধ্যমে হাইকোর্ট কী করে দিবে? আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করে দিবে, অর্থাৎ অসাংবিধানিক। কনস্টিটিউশনাল মানে সাংবিধানিক, আনকনস্টিটিউশনাল মানে অসাংবিধানিক। সেটাকে অসাংবিধানিক যদি ডিক্লেয়ার করে দেয়, সেই লটা ক্যান্সেল হয়ে যাবে। সেটাই বলেছে যে ডিক্লেয়ার দ্য আনকনস্টিটিউশনাল ইফ দ্য এগেইনস্ট দ্য স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন অর ভায়োলেট দ্য ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, আমাদের কনস্টিটিউশনের যে স্পিরিটটা, অর্থাৎ বেসিক স্ট্রাকচার, এক কথায় আমাদের কনস্টিটিউশনের স্পিরিটটাকে, সেটাকে যদি ভায়োলেট করে বা যদি ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করে কোনো সিটিজেনে, তাহলে কিন্তু সেটা হাইকোর্ট জুডিশিয়াল রিভিউর মাধ্যমে সেটাকে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করে দেয়, সেটাকে বাতিল করে দিতে পারে সেই আইনটাকে। সেটা তুমি SLA থেকে পাস হোক বা পার্লামেন্ট অফ ইন্ডিয়া থেকে পাস হোক। আমাদের কনস্টিটিউশনের যে স্পিরিট, আমাদের কনস্টিটিউশনের যে বেসিক স্ট্রাকচার, আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস, সেগুলোকে কিন্তু হাত দেওয়া যাবে না, অর্থাৎ সেগুলোকে
নষ্ট করা যাবে না, নাহলে কিন্তু সেটা আনকনস্টিটিউশনাল হয়ে যাবে। এবার কী বলছে কোর্ট অফ রেকর্ড, যেমন সেটা বললাম কোর্ট অফ রেকর্ড কি, প্রত্যেকটা কোর্টই যখন প্রসিডিওর চলে বা প্রসিডিং চলে তার একটা রেকর্ড তৈরি হয়, সেই রেকর্ডটাকে সে কী করে রাখে, কাগজে রেকর্ড করে, মানে সেটাকে একটা রেকর্ড ফর্মে রেখে দেয়, কাগজের মাধ্যমে হোক, হার্ড কপিতে হোক বা সফট কপিতে হোক। আর তার আন্ডারে যে লোয়ার কোর্টগুলো আছে, যেই জাজমেন্টটা দিল সেটাকেও রেকর্ড করে রাখা হয়। কিসের জন্য রেকর্ড করা হয়, সিমিলার কেসের যদি পরবর্তীতে কোনো হাইকোর্ট বা তার হাইকোর্টের আন্ডারে যেসব লোয়ার কোর্টগুলো আছে সেই কেসগুলো আসে, তখন তারা সেই কেসটাকে অ্যাজ এ রেফারেন্স হিসাবে দেখবে এবং তার সেই সমান সমান রায় দেওয়ার চেষ্টা করবে। এই দেখো কী বলছে, কোর্ট অফ রেকর্ড লাইক দ্য সুপ্রিম কোর্ট, যেমন সুপ্রিম কোর্টে আছে কোর্ট অফ রেকর্ড, লাইক দ্য সুপ্রিম কোর্ট ইট ইজ অলসো এ কোর্ট অফ রেকর্ডস অ্যান্ড মেনটেন এ রেকর্ড of its decision of the subordinate courts to refer to the whatever needed in a similar case. হয়তো হাইকোর্টের সেই কোর্ট অফ রেকর্ড রাখতে কিসের জন্য, যদি নিচে যে তার ডিস্ট্রিক্ট কোর্ট বা সাবঅর্ডিনেট কোর্টগুলো আছে সে তাদের কাছে যদি কোনো এরকম সিমিলার কেসেস আসে, তারা ওটাকে অ্যাজ এ রেফারেন্স হিসাবে দেখবে ওই যে হাইকোর্টের ভার্ডিক্টটাকে। তাহলে বুঝতে পেরেছো, এটাই ছিল আমার তোমাদের জন্য একটি ছোট্ট ভিডিও হাইকোর্টের জন্য। এরপরে আমি তোমাদের কাছে সাবঅর্ডিনেট কোর্ট এবং ন্যায় পঞ্চায়েত, লোক আদালত এইসব নিয়ে আলোচনা করবো, সেটা একটা ভিডিওর মাধ্যমে শেষ হয়ে যাবে।